আচ্ছা, অ্যাকাউন্টিং এর হচ্ছে দুইটা পার্ট, ঠিক আছে? আমরা মিড পর্যন্ত পড়ছিলাম একটা পার্ট, মানে বেসিক দুইটা পার্ট, একদম ঢালাওভাবে দুইটা পার্ট বলা যায় না, মানে আমরা কোর চিন্তা করি অ্যাকাউন্টিং এর দুইটা পার্ট। মিডের আগে পর্যন্ত আমরা পড়তাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর মিডের পরে আমরা পড়বো হচ্ছে ফাইনালের জন্য ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে? তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে অনেক কিছু আসে, যেমন হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং চলে আসে, তারপরে হচ্ছে ফরেনসিক অ্যাকাউন্টিং, অনেক অনেক রকমের আছে। আমরা হচ্ছে এত ডিটেইলে মানে খুব ডিপথ যাব না, কিন্তু আমরা হচ্ছে আমাদের বেসিক নলেজ যেটা, সেটা যেন আমরা বুঝতে পারেন, সেটা হচ্ছে আমরা পড়ব, ঠিক আছে? এটুকুন কি বুঝতে পেরেছেন যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা কি আর এর আগে যা পড়ছেন বিষয়টা কি? ঠিক আছে, দুইটা উইং, অ্যাকাউন্টিং এর অনেকগুলো উইং আছে। আমরা ফাইনালের জন্য পড়ছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, আর ফাইনালের আগে মিড পর্যন্ত পড়ছিলাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল। জি। আচ্ছা, আপনাদের মিডের সিলেবাস তো ফাইনালে কন্টিনিউ হবে না, তাই না? মিডের সিলেবাস মিড পর্যন্তই। জি ম্যাম। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম মিডের আগে জমা দিতে, সেটা আপনারা জমা দিবেন। কবে জমা দিবেন বলেন? আজকে হচ্ছে 28 তারিখ। ম্যাম নেক্সট উইক। নেক্সট উইক অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনার নেক্সট উইক বলতে এই উইকটার পরের উইক, নেক্সট উইক বলতে তো আপনার এই উইকটা বোঝাচ্ছে সোম বুধ, তাই না? এর পরে সোমবার যেদিন সেদিন, কিন্তু কথা হচ্ছে আপনারা তো আমাকে হার্ড কপি জমা দিবেন। হ্যাঁ, আপনাদের মধ্যে আপনারা যেদিন ক্লাসে আসবেন ফিজিক্যালি, সেদিন এসে জমা দিয়ে যাবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে না ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তাহলে কি নেক্সট টিউসডেতে? নেক্সট টিউসডেতে দেন। কিভাবে জমা দিবেন? আপনারা সবার ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট টিউসডে আছে তো ওই দিন আমার কাছে দিলে আমি আপনাকে দিয়ে আসবো। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কিন্তু কোনো ডিলে সাবমিশন হবে না। কেউ যদি ডিলে সাবমিশন করেন, আমি কিন্তু তার অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করবো না। আমি অনেক দিন আগে থেকে বলছি, জমাও নিচ্ছি অনেক পরে, ঠিক আছে? সবাই সিআর যিনি, উনি সবাইকে ইনফরমেশনটা কনভে করবেন। আমি লেট সাবমিশন অ্যাসাইনমেন্টে নিব না, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট ফিজিক্যালি জমা দিতে হবে। সবাই অ্যাসাইনমেন্টের উপরে নাম এবং আইডি লিখবেন, অ্যাসাইনমেন্টটা হাতে করবেন, ঠিক আছে? আমি এগুলো বলেছি আগে, আবার বলছি। ম্যাম গ্রুপ ওয়াইজ কি সবারই দিতে হবে নাকি একজন দিলেই চলবে? প্রত্যেকটা গ্রুপ থেকে একজন সাবমিট করবে, কিন্তু সবাইকে কাজ করতে হবে। সবার রোল নাম্বার যেন হচ্ছে মানে সাপোজ একটা গ্রুপে 5 জন, 5 জনই তো কিছু না কিছু কাজ করছে, কে কোন কাজটা করছে সেটা আইডেন্টিফাই করে দিতে হবে, যেন আমি বুঝতে পারি যে সবাই ইকুয়াল করেছে নাকি একজন অনেক কম একজন অনেক বেশি করছে, ঠিক ওকে আছে? ম্যাম। ওই অ্যাসাইনমেন্ট হিসেবে তো শুধু ট্রানজাকশন গুলোই, তাই না? না, ট্রানজেকশন তারপর জার্নাল লেজার, এই দুইটা চ্যাপ্টার মানে আছে। যে দুইবার আপনি এক্সারসাইজ দিয়েছিলেন। হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, আমরা আজকে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা দেখি। হ্যাঁ, managerial accounting থেকে in the past managerial accounting were primarily engaged in cost accounting, collecting and reporting costs to management. Recently that role has changed significantly. মানে আমি যে বললাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনারা যখন পড়তে যাবেন, তার মধ্যে আপনাদের কস্ট অ্যাকাউন্টিং ও চলে আসবে, ঠিক আছে? তো যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা তো প্র্যাকটিস করা শুরু হয়, তখন মনে করা হতো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আসলে কস্ট অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড, ঠিক আছে? কস্ট রিলেটেড ইনফরমেশন কালেক্ট করবে এবং রিপোর্ট করবে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের চেঞ্জের মাধ্যমে এটা আইডেন্টিফাই করা গেল যে আসলে না, কস্ট অ্যাকাউন্টিংটাই শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না। এই জন্য বলছি রিসেন্টলি that role has changed significantly. That role মানে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে পারসেপশনটা, সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? First, as the business environment has become more automated, methods to determine the amount and type of cost in a product have changed. এখানে কি বলছে, বিজনেস এনভায়রনমেন্ট কি হলো, অটোমেটেড হয়ে গিয়েছে। কিভাবে অটোমেট হয়েছে? মেথডস টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট and type of cost in a product have engaged. মানে হচ্ছে আগে তো শুধু কস্ট অ্যাকাউন্টিং নিয়ে চিন্তা করতো,
কিন্তু এরপরে যখন হচ্ছে বিজনেস এনভায়রনমেন্টটা হচ্ছে অটোমেটেড হয়ে গেল, অটোমেটেড মানে হচ্ছে আগে সবকিছু মানুষ করতো, এরপরে মেশিন চলে আসলো, মেশিন আসার পরে কি হলো, মেশিন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে দেয়। আপনার ফ্যাক্টরিতে গেলে দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট প্রোডাকশনের 80%ই হয়তো মেশিন করছে, 20% মানুষ করছে। ঠিক আছে, তো এই যে অটোমেটেড হয়ে গেল বিষয়টা, মেশিন ইন্টেন্সিভ হয়ে গেল, এটার জন্যই হচ্ছে মানে কস্ট ছাড়াও আরো অনেক অনেক ইস্যু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে ইনক্লুডেড। Second, managerial accounting are now held responsible for strategic cost management, that is, they assist in evaluating how well the company is employing its resources. মানে হচ্ছে প্রথম একটা কথা বলছে অটোমেটেড হয়ে গেছে, সুতরাং অটোমেটেড হয়ে যাওয়ার কারণে কস্ট এবং প্রোডাকশন লেভেল যেটা সেটা ডিটারমাইন করার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন হয়। সেকেন্ডে কি বললো যে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে কস্টটাকে কত মিনিমাইজ করা যায় এবং কস্ট মিনিমাইজ হবে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করবে, এইসব বিষয়গুলোই হচ্ছে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়া বা আলোচনা করা হয়। তো স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্টটা হচ্ছে দেখে ম্যানেজার অ্যাকাউন্টিং। তো স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, প্রপারলি করা হয়, তাহলে হচ্ছে রিসোর্সটা বেস্ট ইউজ করা যায়। রিসোর্সের বেস্ট ইউজ করা মানে হচ্ছে 10 ইউনিট প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল সেটাতে 10 ইউনিটই প্রোডাক্ট প্রডিউস করা, কিন্তু বেস্ট ইউজ যদি করা পসিবল না হয়, 10 ইউনিটের র ম্যাটেরিয়াল হয়তো 8 ইউনিট প্রোডাক্ট প্রডিউস হবে, এটাই হচ্ছে বেস্ট ইউজ। As a result, managerial accountants now serve as team members alongside personnel from production, marketing, and engineering when the company makes critical strategic decisions. মানে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এখন কি করছে যে ক্রিটিক্যালি ডিসিশন নেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে তারা হচ্ছে চিন্তা ভাবনা করে, এটাই। আচ্ছা, আপনাদের এক্সামে আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ডিফাইন ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, এভাবে আসতে পারে এই ডেফিনেশনটা। ঠিক আছে, সবাই একবার দেখেন, দেখে যদি বুঝতে না পারেন দেন বলেন। রিপোর্টিং কস্টটা কি? রিপোর্টিং কস্ট হচ্ছে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে যাচ্ছেন তার জন্য তো কিছু কস্ট ইনকার করতে হচ্ছে, তাই না? যিনি প্রিপেয়ার করে দিচ্ছেন বা যিনি অডিট করছেন তাকে টাকা দিতে হচ্ছে, এটাই হচ্ছে রিপোর্টিং কস্ট। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এবার দেখেন কম্পারিজন বিটুইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক আছে, আপনাদের 5টা ক্লাস হওয়ার পরে একটা কুইজ হবে আবার। যদি ফিজিক্যালি আপনাদের ক্লাস স্টার্ট হয় খুবই ভালো, ফিজিক্যালি হবে, আদারওয়াইজ অনলাইনে হতে হবে। ঠিক আছে, কিছু করার নেই।
এখানে আমি বললাম না আপনাদেরকে একটুখানি আগে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছি আমরা এই সেকশনে, এর আগে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়ছি, তো দুইটা অ্যাকাউন্টিং এর আসলে টাইপ আলাদা, ইউজার আলাদা, সবকিছু আলাদা। এর জন্য আমরা ডিফারেন্সটা করছি। প্রথমে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ডিফারেন্সের ইস্যুটা কি, ইউজার। আপনি যে রিপোর্ট প্রিপেয়ার করছেন তার ইউজার কারা? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইউজার হচ্ছে এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজার কারা? স্টক হোল্ডার, তারপর হচ্ছে ক্রেডিটার্স, রেগুলেটরস, ওরা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইউজার। আর ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর ইউজার কারা? ইন্টারনাল ইউজার। ইন্টারনাল ইউজার এক্সাম্পল কি? অফিস এমপ্লয়ি। এখানে অফিসার্স এন্ড ম্যানেজার্স দেয়া আছে, মানে হচ্ছে অফিসের এমপ্লয়ি। দেন টাইপ এন্ড ফ্রিকোয়েন্সি অফ রিপোর্ট। টাইপ কিরকম টাইপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন্টারনাল রিপোর্ট প্রিপেয়ার করে। আপনাদের যদি ডিফারেন্স আসে, এইভাবে মাঝের কলামটা দেওয়ার দরকার নেই, আপনারা ইন জেনারেল যেভাবে টেবিল করে ডিফারেন্স লিখেন সেভাবে লিখতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং জাস্ট কলাম টেবিল করে দুই পাশে দুইটা ডিফারেন্স লিখে দিলেন, শেষ। এভাবে মাঝে কন্টেন্ট লেখার প্রয়োজন। দেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করে? কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি প্রিপেয়ার করে। ফ্রিকোয়েন্সি কতবার পর পর করে হয়? কোয়ার্টারলি, অ্যানুয়ালি। আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কি করে? কখন করে? অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ নিডেড, মানে যত দ্রুত এটা বা যতবার প্রয়োজন হয় ততবারই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর যে রিপোর্টটা সেটা প্রিপেয়ার করে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে রিপোর্টটা সেটা প্রিপেয়ার করা হয় কেন? জেনারেল পারপাসে প্রিপেয়ার করা হয়। আর স্পেশাল পারপাসে প্রিপেয়ার করা হয় স্পেসিফিক এবং স্পেসিফিক ডিসিশন নেওয়ার জন্য প্রিপেয়ার করা হয় ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এরপরে আছে হচ্ছে কেন, মানে কি কি থাকবে এই রিপোর্ট গুলোর মধ্যে, ঠিক আছে? পার্টেন্স টু বিজনেস অ্যাজ আ হোল, মানে হচ্ছে পুরো বিজনেসের যে সিচুয়েশন সেটাকে প্রেজেন্ট করা হয় হাইলি অ্যাগ্রিগেটেড, মানে অনেক বেশি ইনফরমেশন গুলো দে আর রিলেটেড উইথ ইচ আদার, লিমিটেড টু ডাবল এন্ট্রি সিস্টেমটা তারা ফলো করে, ঠিক আছে? তারপর গ্যাপকে ফলো করে প্রিপেয়ার করে, এরকম। দেন ম্যানেজার অ্যাকাউন্টিং কি করে? পার্টেন্স টু সাব ইউনিটস অফ আ বিজনেস, ভেরি ডিটেইলড, মানে হচ্ছে ডিটেইলে থাকে বিজনেসের সবগুলো ইউনিটের জন্য আলাদা আলাদা করে হয়তো বা প্রিপেয়ার করা হয়। তারপরে হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাবল এন্ট্রি, এখানে ডাবল এন্ট্রি বিষয়টাকে কনসিডার করা হয় না। তারপরে স্ট্যান্ডার্ড নাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রিপোর্টিং এর জন্য, এটাই আর কি। মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা অনেক ফ্লেক্সিবল, অ্যাকাউন্টিং যে রিপোর্টিংটা সেটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল রিপোর্টিং, ঠিক আছে? কারণ কি? নো ইন্ডিপেন্ডেন্ট অডিটস, কোনো ইন্ডিপেন্ডেন্ট অডিটর প্রয়োজন হয় না, অডিট করা প্রয়োজন হয় না, সেই জন্য এটা অনেক ফ্লেক্সিবল। নিজেদের ডিসিশন মেক করার জন্য যেভাবে প্রয়োজন সেভাবে কোনো অনেক ডিটেইল ইনফরমেশন থাকে। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যেটা হয়, ইনফরমেশনটা অনেক বেশি কনসাইজ থাকে, অনেক বেশি কনডেন্সড, একদম স্ট্রাকচার থাকে, কারণ এটাকে অডিট করতে হবে, এটা এক্সটার্নাল ইউজারদের জন্য, ঠিক আছে? যে ইনফরমেশন এক্সটার্নাল ইউজারদের জন্য ওপেন করা হবে সেই ইনফরমেশন গুলোকে অনেক বেশি কি বলে এটাকে, ফ্লেক্সিবল বা অনেক বেশি এক্সটেন্ডেড করে দেওয়া হয় না, যেন, কারণ ইনফরমেশন অনেক কমপ্লিকেটেড, এজন্য। আপনারা দেখেন এটা জি বলেন। রেগুলেটরস বলতে কাদের বোঝানো হয়েছে সেটা বুঝলাম না। রেগুলেটরস, রেগুলেটরস মানে হচ্ছে সাপোজ আপনি যদি এখন বাজারে নতুন একটা খাদ্য একটা কেক বানিয়ে বিক্রি করতে যাচ্ছেন, আপনার বিএসটিআই এর অনুমতি লাগবে। সো আপনি যে বাজারে যদি কোনো ফুড লঞ্চ করতে চান, এইসব ফুড লঞ্চ করার যে বডিটা, রেগুলেটর বডি, সেটা হচ্ছে বিএসটিআই, যে কি করে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনি প্রোডাক্টটা প্রডিউস করেছেন কিনা সেটাকে এনশিওর করে। সেম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, রেগুলেটরস বডিকে হচ্ছে মেইন রেগুলেটর বডি আছে যারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রিপারেশনকে এক্সামাইন করে, ঠিক আছে?
যে ঠিক মতো আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রিপেয়ার করলেন কিনা, তারপরে হচ্ছে গ্যাপ ফলো করলেন কিনা, আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ পড়েছেন গ্যাপ, গ্যাস, আইএএস, আইএফআরএস এইসব স্ট্যান্ডার্ড ফলো জি করলো কিনা, এসব দেখে যে বডি, তাদেরকে রেগুলেটরি বডি বলা হয়। আচ্ছা, আপনারা যদি এমন ভাবে লিখেন যে জাস্ট একটা টেবিল করলেন, টেবিলের এক পাশে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অন্য পাশে ম্যানেজারাল অ্যাকাউন্টিং কে এক্সপ্লেইন করছেন, ইন দ্যাট কেস শুধু এভাবে ওয়ার্ড লিখে দিলে হবে না, এখানে জাস্ট একটা ফ্রেজের মতো লেখা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিচে দেখেন এক্সটার্নাল ইউজার, তারপর যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোয়ার্টারলি এন্ড অ্যানুয়ালি, এভাবে লিখলে হবে না। ঠিক আছে, আপনাদেরকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। Financial accounting prepared financial accounting prepares for the external user. The external users are কারা কারা সেটা, and managerial accounting prepares for internal user. Financial accounting prepare financial statements অথবা financial accounting deals with financial statement. Managerial accounting deals with internal reports. এভাবে স্টেটমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে না আপনি এত কিছু লিখবেন না, তাহলে এইখানে যেভাবে দেয়া এক পাশে কন্টেন্ট রেখে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কে ডিফারেন্সিয়েট করবেন। বুঝতে পারছি ম্যাম। সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসবে, অবশ্যই অবশ্যই আসবে। জি ম্যাম, আমরাও এরকম গ্যাপ ভার্সেস আইএফআরএস পড়ে গেছিলাম ম্যাম, আসলে অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম সব। ম্যাম, ডাবল এন্ট্রি এটা কি বলা যাবে আরেকবার? ডাবল এন্ট্রি আপনারা পড়েছেন না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ, জার্নাল লেজার। ও আচ্ছা, মানে দুইটা অ্যাকাউন্ট থাকতে হবে মিনিমাম, একটা ডেবিট একটা ক্রেডিট, এবং হ্যাঁ ডেবিট এটা, সবসময় ক্রেডিটের সমান হতে হবে। হ্যাঁ এটাই ডাবল এন্ট্রি। অনেক বুঝতে পেরেছেন এটা? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ কস্ট। কস্ট হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, প্রথম হচ্ছে ফাংশনাল দিক থেকে কস্ট কি রকম হতে পারে, ম্যানুফ্যাকচারিং কস্ট, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। তারপরে হচ্ছে আইডেন্টিফায়াবিলিটি, আইডেন্টিফাই করার জন্য কস্ট হতে পারে ডিরেক্ট কস্ট, কমন কস্ট বা ইনডিরেক্ট কস্ট। বিহেভিয়ারের দিক থেকে, এটা আচরণ কেমন সেই দিক থেকে ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, মিক্সড কস্ট। আচ্ছা, দেন হচ্ছে ইনভেন্টরিয়াবিলিটি দিক থেকে, ইনভেন্টরিয়েবল আর নন ইনভেন্টরিয়েবল মানে হচ্ছে পিরিয়ড কস্ট আর প্রোডাক্ট কস্ট। ইনভেন্টরিয়াবিলিটি মানে হচ্ছে কতদিন থাকবে, ঠিক আছে, সরি মানে এটা আসলে পে করা হচ্ছে কিভাবে, এইসব বিষয়, অনেকগুলো বিষয়ের উপর বেস করে দুই টাকা হয়। এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, অথবা ইনভেন্টরিয়েবল, নন ইনভেন্টরিয়েবল।
আর হচ্ছে পলিসির উপর বেস করে হচ্ছে কমিটেড আর ডিসক্রিশনারি। আপনাদেরকে এটা ডেফিনেশন গুলো দেখতে হবে। এখন ব্যাপারটা এরকম ভাবে আসতে পারে যে explain some cost those are depend on functionality, এভাবে, ঠিক আছে। আবার আসতে পারে যে ডিরেক্ট explain the following cost, manufacturing cost, selling and administrative expense, এরকম এভাবে আসতে পারে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং কস্টটা দেখেন, পড়েছেন রিডিং? আপনি রিডিং পড়ে শেষ করেছেন? জি ম্যাম পড়ছি। আচ্ছা, তাহলে বলি ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে এমন একটা কস্ট যে কস্ট টা ইনকার হয় কখন, কোন একটা প্রোডাক্ট প্রডিউস করার সময়, ঠিক আছে। কিরকম প্রডিউস করার সময়, সাপোজ আপনি একটা শার্ট বানাতে যাচ্ছেন, ওই শার্টের জন্য কিছু ম্যাটেরিয়াল কস্ট লাগছে, শার্টের কাপড় কেনা লাগছে, বাটন কেনা লাগছে, সুতা কেনা লাগছে। তারপরে সেই শার্টটা যিনি বানিয়ে দিচ্ছেন তাকে হায়ার করা লাগছে, তাকে কিছু টাকা দিতে হচ্ছে, ঠিক আছে। এরপর শার্টটা যেখানে বসে সেলাই করা হচ্ছে রুমের একটা ভাড়া দিতে হচ্ছে, সেই রুমের ইলেকট্রিসিটি বিল আছে। তারপরে হয়তো বা সেই শার্টটা দোকান থেকেই আপনি সেল করতে পারেন, অথবা সেই শার্টটা অন্য কোথাও নিয়ে গিয়ে আপনি সেল করছেন, যদি অন্য কোথাও নিয়ে যান সেই যে নিয়ে যাওয়ার যে খরচ সেটা আছে। তারপরে হচ্ছে কিছু মেশিন ইউজ করে তো হচ্ছে শার্টটা বানাচ্ছেন, সেই মেশিনের ডেপ্রিসিয়েশন আছে, এরকম অনেকগুলো কস্ট আছে। এই কস্ট গুলো একসাথে করলে যে কস্টটা হবে সেটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এরপরে তিনটা স্ল্যাব আছে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডিরেক্ট ম্যাটেরিয়ালস কোনটা, এই যে শার্ট বললো, শার্ট বানানোর জন্য যে কাপড়, এটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, কাপড়, সুতা, বাটন, ঠিক আছে, সো ডিরেক্ট ম্যাটেরিয়ালস। এরপরে হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারকে ওই যে লেবার, সরি, যিনি হচ্ছে এটা বানালেন, ঠিক আছে, উনি হচ্ছেন ডিরেক্ট লেবারের মধ্যে পড়ছেন। দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনটা, এই যে ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, তারপর বিল্ডিং এর ভাড়া বা রুমের যে রেন্টটা, এসব হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আপনার ওই শার্টটা তৈরি করার জন্য। এই তিন ধরনের কস্ট যখন একসাথে যোগ করে করা হবে তখনই হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আপনি জানতে পারবেন, ঠিক আছে।
বুঝতে পারলেন ম্যানুফ্যাকচারিং কস্টটা কি? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, আপনারা এইখানে দেখেন প্রথমে যে স্লাইডটা, এখানে দেখেন ফাংশনাল কস্ট মধ্যে প্রথমে ছিল ম্যানুফ্যাকচারিং কস্ট, এরপর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, তাই তো? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কোনটা? আপনি যে প্রোডাক্টটা যে বানালেন, বানানোর পরে এটা তো মার্কেটে বিক্রি করতে যাবেন, বিক্রি করার জন্য আপনি একজন সেলসম্যানকে হায়ার করবেন, তাকে কিছু কমিশন দিবেন, যেখানে বসে বিক্রি করছে সে দোকান একটা ভাড়া আছে, এই সব কিছু হচ্ছে আপনার সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আসবে, ঠিক আছে? দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। আপনি যদি কোনোখান থেকে লোন নিয়ে আসেন, লোন নিয়ে তারপর হচ্ছে আপনি বিজনেসটা কোঅপারেট করছেন, তো লোনের এগেইনস্টে তো একটা ইন্টারেস্ট দিতে হবে। যদি জি একটা অ্যাডভার্টাইজমেন্ট করি, সরি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি যদি আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করি, হ্যাঁ, সেটা সেলিং এন্ড তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স যেটা কোন কি, আপনি লোন নিয়ে আসলেন, লোন নিয়ে আসার কারণে আপনাকে তো ইন্টারেস্ট দিতে হচ্ছে, ওই যে ইন্টারেস্টটা দিচ্ছেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, ঠিক আছে? ম্যাম এখানে কি অ্যাডমিন এক্সপেন্স হবে নাকি এটা দেওয়া আছে ওইটা? বুঝলাম না আপনার কথা, আবার একটু বলেন তো। এখানে যে ম্যাম আছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আচ্ছা আচ্ছা এখানে আসলে জায়গা নাই দেখে অ্যাডমিন কোন রকম লিখেছে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আচ্ছা, দেন হচ্ছে প্রোডাক্ট ভার্সেস পিরিয়ড কস্ট। আপনাদের উপরেই একটা জায়গায় ছিল, দেখেন ইনভেন্টরিয়াবিলিটির উপর বেসড করে ইনভেন্টরিয়েবল নন ইনভেন্টরিয়েবল মানে প্রোডাক্ট কস্ট ভার্সেস পিরিয়ড কস্ট। দেখেন এখানটায় প্রোডাক্ট কস্ট কি কি হতে পারে, মানে ম্যানুফ্যাকচারিং কস্টটাকে আমরা প্রোডাক্ট কস্ট বলি ইন আ সেন্স, আর নন ম্যানুফ্যাকচারিংটাকে ইন আ সেন্স পিরিয়ড কস্ট বলি। প্রোডাক্ট কস্ট কোনগুলো, পিরিয়ড কস্ট কোনগুলো, সেগুলো দেখেন। মানে ম্যাম এখানে আমার মনে হচ্ছে যে যেগুলো আমাকে সবসময় ধরা হবে ওগুলো হলো পরে মানে প্রোডাক্ট কস্ট, আর পিরিয়ড কস্ট যখন যেগুলো আমাকে একটা নির্দিষ্ট টাইম পর পর দেওয়া লাগে। না, প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনি যখন একটা আমার প্রোডাক্ট, মেটেরিয়ালসটা ম্যাম। না শুধু ম্যাটেরিয়ালস না, আপনি যখন একটা প্রোডাক্ট প্রডিউস করতে যাবেন, সে প্রডিউস করার জন্য যা যা প্রয়োজন হয় সবকিছু তার প্রোডাক্ট কস্ট। সাপোজ আপনি একটা মার্কার প্রিপেয়ার করতে গেলে, মার্কার প্রিপেয়ার করতে গেলে প্লাস্টিক লাগছে, ইঙ্ক লাগছে, লেবেল করার জন্য লেবেল লাগছে, এই সব কিছু হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। যে লেবার যিনি কাজ করছেন সেটা হচ্ছে লেবার কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে সেগুলো, এই সব কিছু একসাথে হচ্ছে প্রোডাক্ট কস্ট। যা যা প্রয়োজন হয় তার সবকিছুই হচ্ছে প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? আর পিরিয়ড কস্ট হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাকচুয়ালি পিরিয়ড কস্টের যে কস্টটা সেটা দেয়া হয় হচ্ছে মাস শেষে বা একটা সার্টেন পিরিয়ড পর, এই জন্য এটাকে পিরিয়ড কস্ট বলা। কিন্তু প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনি প্রোডাক্ট প্রডিউস করছেন তো ওই কস্টটা ইনকার হচ্ছে, প্রডিউস করছেন ইনকার হচ্ছে, প্রডিউস করছেন ইনকার হচ্ছে, সেটা হচ্ছে জন্য প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? হুম। আপনার এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? এখন একটা স্লাইড দেখতে পাচ্ছেন? জি ম্যাম।
এখন হচ্ছে ইথিক্যাল কন্ডাক্ট ফর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, ইথিক্যাল কন্ডাক্টে কি আসে, যে আপনি আসলে অনেস্ট থাকবেন কিনা। কস্ট অ্যাকাউন্টিং এ পর্যন্ত, কস্ট অ্যাকাউন্টিং আরো কিছু করব আমরা পরবর্তীতে, আজকে এইটুকু কস্ট অ্যাকাউন্টিং এর টার্ম। ইথিক্যাল কন্ডাক্ট কি, যে আপনি এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন তার জন্য আপনাকে হচ্ছে অনেস্ট আছেন কিনা বা আপনি কোনো ফ্রড করছেন কিনা, এই বিষয়গুলো হচ্ছে ইথিক্যাল কন্ডাক্টের মধ্যে পড়ছে। আপনি যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন বা আপনি যখন রিপোর্টিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন, তখন আপনাকে অবশ্যই অনেস্ট থাকতে হবে। দেখেন, ফ্রডের একটা ডেফিনেশন দেয়া আছে, যখন আপনি ডিসঅনেস্ট হবেন তখনই আপনি ফ্রড করছেন। তো কখন ফ্রড হবে? Dishonest act by an employee that results in personal benefit to the employee at a cost to the employer. মানে হচ্ছে একজন এমপ্লয়ি সে কিছু ডিসঅনেস্ট অ্যাক্টিভিটি করলো, ডিসঅনেস্ট অ্যাক্টিভিটি করে কি হলো, সে পার্সোনালি বেনিফিটেড হলো। মানে এমপ্লয়ি পার্সোনালি বেনিফিটেড হলো, কিন্তু তার বেনিফিটের জন্য এমপ্লয়ার যিনি তার একটা কস্ট ইনকার হলো। ঠিক আছে, মানে এমপ্লয়ারের টাকা দিয়ে এমপ্লয়ি পার্সোনালি বেনিফিটেড হলো, এবং এটা কিভাবে করলো, ডিসঅনেস্ট ওয়েতে। ঠিক আছে, সো কখন হচ্ছে, মানে তিনটা ফ্যাক্টর আছে, যখন এই ফ্যাক্টর গুলো একসাথে হবে তখনই হচ্ছে একজন এমপ্লয়ি ফ্রড করার একটা চান্স পান বা একটা অপরচুনিটি আপনি পেয়ে যান। তাহলে কি কি সেই তিনটা ফ্যাক্টর? প্রথম হচ্ছে একটা অপরচুনিটি, দেন ফাইন্যান্সিয়াল প্রেসার, দেন রেশনালাইজেশন। অপরচুনিটি মানে বোঝাচ্ছে যে আপনি কোথাও কোনো কন্ট্রোল নাই, কোথাও কোনো মানে চেক হচ্ছে না। কিরকম দেখবেন, আপনারা যখন চেক বা যে কোনো ডকুমেন্ট, স্পেশালি কোনো ভাউচার নিয়ে আসলেন, ঠিক আছে, সাপোজ আপনি একটা বিল করছেন, কিসের, আপনি একটা প্রোগ্রাম করলেন ডিপার্টমেন্টে, তো ডিপার্টমেন্টে প্রোগ্রাম করে সেটার জন্য বিল রেডি করলেন। বিল রেডি করে আপনি সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ট্রেজারারের কাছে গিয়ে টাকা নিয়ে আসতে পারেন না। আপনাকে প্রথমে আপনি যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর তার কাছে যেতে হয়, সে এটাকে অ্যাসেস করে দেখেন, উনি ওকে বললে দেন সেটা যায় কার কাছে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা ডিনের কাছে, দেন সেটা ওকে হলে তারপরে যায় হচ্ছে কোথায়, ট্রেজারারের কাছে। মানে আপনি, আপনার পরে আপনার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তারপরে হচ্ছে ডিন বা চেয়ারম্যান, তারপর ট্রেজারার। অনেকগুলো স্টেজ আছে, আপনি চাইলেই এখানে আপনি এটা ফ্রড করতে পারছেন না। ঠিক আছে, কারণ আপনি এটা কোল্ড ড্রিঙ্কস এর দাম 20 টাকাটা আপনি 30 টাকা ধরে বসে আছেন, এখানে মাঝখানে কোনো চেক হলো না, ঠিক আছে, ক্রস চেক হলো না, মানে আপনি একটা অপরচুনিটি পেয়ে গেলেন এটাকে বেশি টাকা আপনি হচ্ছে ট্রেজারের কাছ থেকে নেয়ার জন্য। এটা একটা অপরচুনিটি, যে কোথাও কোনো ক্রস চেক হচ্ছে না। ঠিক আছে, তো যখন অপরচুনিটি থাকবে তখন মানুষ এমনি ফ্রড করবে বাই নেচার। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রেসার, যখন মানুষ খুব অভাবে থাকে, ফাইন্যান্সিয়ালি সে খুব বাউন্ড টু বলবো না, এটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি কি বলে এটাকে, স্ক্যারসিটিতে থাকে, তখন হচ্ছে মানুষ ফ্রড করার একটা চিন্তা করে বা এরকম মিসকন্ডাক্ট, ফাইন্যান্সিয়াল মিসকন্ডাক্ট করে। যেরকম আপনার অপরচুনিটি আছে, আপনি 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 30 টাকা দেখানোর, এবং আপনার কাছে ফাইন্যান্সিয়ালি আপনি নিডেড, আপনি কি করবেন, হয়তো 20 টাকাটা 30 টাকা আপনি দেখানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রেসার। দেন আরেকটা বিষয় থাকে রেশনালাইজেশন। আপনি চিন্তা করছেন যে আমার অপরচুনিটিও আছে, ফাইন্যান্সিয়াল নিডও আছে, কিন্তু কেন করব, এটা তো হচ্ছে অন্যায় হয়ে যাচ্ছে, এটা পাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো টু রিড, মানে একটা সিন থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে আরে আপনার সাথে আরো দুজন যিনি হচ্ছে প্রোগ্রাম ইয়ে করেছেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, ওই দুজন বলছে আরে সবাই করছে আমরাও করি, এই যে সবাই করছে এটা এমন কিছু না, আর এই টাকা নিলেই কি হবে, ঠিক আছে, ইউনিভার্সিটির কোনো সমস্যা হবে না, হয়তো বা 1000 টাকা বেশি নিচ্ছে, এটা এমন কিছু না। এই যে এটা হচ্ছে রেশনালাইজেশন, সবাই করছে তাই আমিও করছি। এই রেশনালাইজেশন ফিলিং থেকে মানুষ হচ্ছে ইথিক্যাল মিসকন্ডাক্টটা করে। ঠিক আছে, সো যখন অপরচুনিটি, ফাইন্যান্সিয়াল প্রেসার এবং
র্যাশনালাইজেশন, তিনটা ফ্যাক্টরকে একসাথে অ্যাকুমুলেশন হবে, তখনই মানুষ ডিসঅনেস্ট হয়, কিভাবে এবং কি করে, এমপ্লয়ারের কস্ট দিয়ে এমপ্লয়ি নিজে নিজে বেনিফিটেড হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত? সব বুঝতে পারছি। খুব ভালো কথা, বুঝতে পারলে আমি আপনাদেরকে স্লাইড দিচ্ছি, বাসায় পড়াশোনা করবেন। জি ম্যাম, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ম্যাম ফাইনালের আগে একবারে পুরো স্লাইডটা মানে যতটুকু পড়ে ততটুকু দিলে একটু বেশি বেটার হয় ম্যাম। মানে পরীক্ষার আগে মিডিয়াটা একটু প্রবলেম হচ্ছিল, মানে ম্যাম পার্ট পার্ট করা থাকে তো খুঁজে পাইতে একটু অসুবিধা হয় না। আপনাদেরকে তো আমি প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে দিয়ে দেই, তাই না? তাহলে জি ম্যাম। আপনারা, হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে যেটা দিলাম সেটা আপনারা একটা নতুন করে ফাইল ওপেন করেন, সেটা বা নেক্সট ক্লাসে আমি যেটা দিব সেটাকে কপি করে এটার পিছনে আপনারা পেস্ট করেন, সেটাকে কপি করে এটার পিছনে, তাহলে তো আপনারা নিজেরাই হচ্ছে একটা ফাইল তৈরি করে ফেলতে পারতেছেন। এখন আমার উপর ডিপেন্ড করার তো কোনো দরকার নেই। বুঝেননি আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, আমি তো প্রতিদিন এটা প্রতিদিন দিয়ে দিচ্ছি।